নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। 9 মাসের মহাকাশ যাত্রা শেষ করে অবশেষে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। এই বিষয়কে কেন্দ্র করেই আলাদা উন্মাদনা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন প্রান্তেও। 9 মাসের মোম যাত্রা শেষে অবশেষে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের সংস্থার স্পেস এক্সের মহাকাশযান। সুনিতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ, নিক হগ এবং রুশ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে উপস্থিত ক্রু 10-এর মহাকাশচারীদের গবেষণার কাজ বুঝিয়ে তাদের সঙ্গে ছবি তুলে স্পেস এক্স ক্রু 9-এ চেপে বসেন সুনিতারা। মঙ্গলবার সকাল 10:35 নাগাদ শুরু হয় সুনিতাদের ফেরার যাত্রা। এরপর বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদ অবতরণ করানো হয় তাদের। গোটা ঘটনার লাইভ সম্প্রচার করে নাসা। সমুদ্রের অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় মার্কিন নৌসেনার বোট। সেখান থেকে হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় সুনিতাদের। এরপর ড্রাগন ক্যাপসুল থেকে 8:22 নাগাদ হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। সেখান থেকে তারা রওনা দেন হিউস্টন জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে। আগামী কয়েকদিন এখানেই থাকবেন তারা। এদিকে ভারতীয় বংশোদ্ভূত সুনিতাদের ঘরে ফেরার পর উৎসবে মেতেছে গোটা বিশ্ব। আলাদা উন্মাদনা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন জায়গাতেও। সফলভাবে পৃথিবীতে ফেরার পর নাসার তরফে একটি সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়। নাসা জানিয়েছে গত 9 মাস 900 ঘন্টারও বেশি সময় ধরে 150টি বিষয়ে গবেষণা করা হয়েছে। অবশেষে নাসার গর্বের সঙ্গীরা নিরাপদে পৃথিবীতে ফিরেছে। পাশাপাশি হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কথা দিয়েছিলাম, কথা রাখলাম। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে সমস্ত উদ্বেগের অবসান। পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস। পিতৃকুলের শিকড়ে সুনিতার যোগ ভারতে, তাই তিনি বাড়ি ফিরতেই আনন্দে আত্মহারা তার পৈতৃক গ্রাম ঝুলাসান। ঘরের মেয়ে পাড়ি দিয়েছিল মহাবিশ্বে সপ্তাহ খানেকের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তা বাড়তে বাড়তে 9 মাস পেরিয়ে যায়। ফলে বাড়ছিল উদ্বেগ। অবশেষে সমস্ত উদ্বেগের অবসান। পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস। পিতৃকুলের শিকড়ে সুনিতার যোগ ভারতে, তাই তিনি বাড়ি ফিরতেই আনন্দে আত্মহারা তার পৈতৃক গ্রাম ঝুলাসান। গুজরাটের ওই গ্রামের সাধারণ মানুষ পথে নেমে আসেন উদযাপন করতে। তাদের দেখা গিয়েছে আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতে উঠতে। কিন্তু কবে ভারতে আসবেন সুনিতা? এ ব্যাপারে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে তার ভাতৃবধূ ফাল্গুনী পান্ডিয়া জানিয়েছেন, একদম ঠিক কোনো তারিখ বলতে পারছি না, তবে এটা নিশ্চিত অতি শীঘ্রই ও ভারতে আসবে, এ বছরের মধ্যেই। আর সুনিতা গ্রামে ফিরলেই হবে সামোসা পার্টি। এত কিছু থাকতে সামোসাই কেন? আসলে হৃদয়ে ভারতীয়ত্বের ছোঁয়ায় সুনিতা সামোসার বিরাট ফ্যান। মহাকাশ স্টেশনেও তার খাদ্য তালিকায় ছিল এই বস্তুটি। আর তাই তিনি দেশে এলে পার্টি দেওয়া হবে সামোসারে, বলছেন ফাল্গুনী। তবে সুনিতা দেশে ফেরার আগে তার পরিবারও ভারত থেকে যেতে পারে মার্কিন মুলুকে অথবা অন্য কোথাও একসঙ্গে ছুটি কাটাতে। ফাল্গুনী জানিয়েছেন, আমরা একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছি। সবাই মিলে একসঙ্গে সময় কাটাতে মুখিয়ে রয়েছি সকলেই। সেই সঙ্গেই জানাচ্ছেন, ফ্লোরিডায় সমুদ্রে সুনিতাদের নেমে আসা দৃশ্যটি তাদের মুগ্ধ করেছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল 10:35 নাগাদ শুরু হয় সুনিতাদের ফেরার যাত্রা। এরপর বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করানো হয় তাদের। গোটা ঘটনার লাইভ সম্প্রচার করে নাসা। সমুদ্রে অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় মার্কিন নৌসেনার বোট। সেখান থেকে হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় সুনিতাদের। এরপর ড্রাগন ক্যাপসুল থেকে 8:22 নাগাদ হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। সেখান থেকে তারা রওনা দেন হিউস্টন জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে। আগামী কয়েকদিন সেখানেই থাকবেন মহাকাশচারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। কথা দিয়েছিলাম, রেখেছি। সুনিতাদের পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প, খোঁচা দিলেন বাইডেনকেও। কথা দিয়েছিলেন সুনিতা উইলিয়ামসদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। সুনিতা এবং বুচ উইলমোর পৃথিবীর বুকে নামার পর এমন প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নভোশ্চরকে পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি পূর্বসূরি জো বাইডেনকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি। হোয়াইট হাউসের তরফে এক স্যান্ডেলে লেখা হয়, মহাকাশে 9 মাস ধরে আটকে থাকা সুনিতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হলো। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। একই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করতে ছাড়লেন না ট্রাম্প। সুনিতাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদাসীন ছিলেন বাইডেন, এমন অভিযোগও শোনা গিয়েছে ট্রাম্পের কণ্ঠে। তিনি বলেন, বাইডেন ওদের ফিরিয়ে আনতে পারেনি।
ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওদের ফিরিয়ে আনতে হবে। সুনিতারা ফিরেছেন, ওদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে। বুধবার ভোর 3:27 নাগাদ সুনিতাদের নিয়ে মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। তার কিছুক্ষণ পরে ওই যানের মধ্যে থাকা ক্যাপসুল থেকে একে একে হাসি মুখে বের হয়ে আসেন সুনিতা এবং বুচ। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরায় তাদের নিয়ে খুশি গোটা বিশ্ব, খুশি ট্রাম্পও। আমেরিকার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেন, আমি যখন ক্ষমতায় আসি তখনই আমি ইলনকে বলেছিলাম তাদের ফিরিয়ে আনতে হবে, কথা দিয়েছিলাম, রেখেছি। গত বছর 5ই জুন সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইন। 8 দিনের সফরে গিয়েছিলেন তারা, কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে সেখানেই আটকে পড়েন সুনিতারা। তারপর থেকে একাধিকবার তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবার তা পিছিয়ে গিয়েছে। 8 দিনের সফর দীর্ঘায়িত হয়েছে 9 মাস। বুধবার ভোরে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। সেখান থেকেই তাদের নিয়ে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে থাকবেন 2 নভোশ্চর। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সুনিতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন তিনি। তারপর মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। অবশেষে সুনিতাদের নিয়ে ফিরল ড্রাগন যান। সেই আবহেই নিজের দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করালেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। 15 মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন ডক্টর প্রবীর কুমার ঘোষ। 15 মাস পর স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় স্থায়ী উপাচার্য পদে এলেন ডক্টর প্রবীর কুমার ঘোষ। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে নতুন উপাচার্য নিয়োগের কথা জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হচ্ছেন ডক্টর প্রবীর কুমার ঘোষ। তিনি ছত্তিশগড়ের রায়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেক ম্যানেজমেন্টের উপাচার্য পদে নিযুক্ত ছিলেন। এবার তাকে বিশ্বভারতীতে আনা হচ্ছে। খুব শীঘ্রই বিশ্বভারতীর 1951 আইন অনুযায়ী পদে বসতে চলেছেন। 5 বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন তিনি। 2023 সালের 8ই নভেম্বর বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। এরপর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক। পরে 29শে মে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেন পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। তারও কর্মসমিতির সদস্যের মেয়াদ শেষ হয় অগাস্ট মাসে। তারপর সেই পদে আনা হয় আদিবাসী সম্প্রদায়ের বিনয় কুমার সোরেনকে। দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় পঠন পাঠন ও যাবতীয় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে। এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করায় অব্যাহতি পেলেন সোরেন। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন নানাবিধ বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে ওই দায়িত্ব সামলাচ্ছিলেন বিনয় কুমার। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধানের 3-6 ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রবীর কুমার ঘোষকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস বাড়ল। অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদ উৎসব এবং ঈদের আগে এই বোনাস এবং অগ্রিম পাওয়া যাবে। রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস বাড়ল। মঙ্গলবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদ উৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে। ডিএর দাবিতে যখন সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলনে মুখর, সেই আবহেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস বাড়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কে কত পাবেন? 2025-এর 31শে মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসে 44,000 বা তার নিচে, তারা এবার অ্যাডহক বোনাস পাবেন 6,800 টাকা। 2024-এ এদের অ্যাডহক বোনাস ছিল 6,000। বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 42,000। উৎসব অগ্রিমও বেড়েছে গত বছরের তুলনায়। মাসিক 44,000 টাকা থেকে 52,000 টাকা পর্যন্ত যাদের বেতন, তারা উৎসব অগ্রিম হিসেবে এবছর পাবেন 20,000 টাকা। গত বছর বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 42,000 থেকে 50,000। উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল 18,000 টাকা। 2,000 টাকা বাড়িয়ে এবছর করা হলো 20,000 টাকা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। 31শে মার্চ 2025-এর মধ্যে যারা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তারা এই উৎসব ভাতা পাবেন। যাদের পেনশন মাসে 38,000 টাকার কম, তারা এই ভাতা পাবেন 3,500 টাকা। এবার 300 টাকা বাড়ল।
গত বছর উৎসাহ ভাতার প্রাপকদের পেনশনের ঊর্ধ্বসীমা ছিল মাসে 35,000 টাকা। এবার তা বেড়ে হয়েছে 38,000 টাকা। একই সুবিধা পাবেন রাজ্য সরকারি অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয়বার মা হলেন নিমফুলের মধুর মৌমিতা তথা অভিনেত্রী মানসী সেনগুপ্ত। বুধবার সকালে নিজেই নিজের সমাজ মাধ্যমে একথা জানিয়েছেন অভিনেত্রী। জীবনে নতুন অধ্যায়ের সূচনা। দ্বিতীয়বার মা হলেন নিমফুলের মধু দুষ্টু মৌমিতা তথা অভিনেত্রী মানসী সেনগুপ্ত। বুধবার সকালে নিজের সমাজ মাধ্যমের পাতায় সে খবর জানালেন অভিনেত্রী। আচমকা অসুস্থ হয়ে পড়ায় দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিপাড়ার চেনা মুখ এই অভিনেত্রী। সেখান থেকেই ভিডিও পোস্ট করেছিলেন। বুধবার সকালে সুখবর দিলেন অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে নীল রঙা দুটি পায়ের ছাপ ও একটি হার্টের চিহ্ন। পাশে লেখা ইটস আ বয়, অর্থাৎ এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী এই সংবাদ দিতেই শুভেচ্ছা বার্তার বন্যা কমেন্ট বক্সে। সকলেই মা ও সন্তানের সুস্থতা কামনা করেছেন। অভিনেত্রীর এক কন্যা সন্তান রয়েছে। প্রসঙ্গত মানসী একটা সময় মডেলিং করেছেন, টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। বাংলা সিনেমার জগতে অভিনেত্রীর পথ চলা শুরু হয় ডার্ক চকলেট সিনেমার মাধ্যমে। তারপর চালবাজ, বিবাহ অভিযানের মতো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় মেম বউ সিরিয়ালের মাধ্যমে। তারপর মানসীকে দেখা যায় কি করে বলবো তোমায় ধারাবাহিকে। দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে নিমফুলের মধু সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে শুধু অভিনয় নয়, বর্তমানে ব্লগিংও করেন এই অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ 25 বছর পর বড় পর্দায় ফিরছেন মমতা শঙ্কর পুত্র রাহুল শঙ্কর। 2.5 দশক বাদে চেক ইন চেক আউট সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। সঙ্গী হিসেবে রয়েছে ঈশা সাহা। দীর্ঘ 25 বছর পর আবার পর্দায় ফিরছেন মমতা শঙ্করের পুত্র রাতুল শঙ্কর। ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিতে অভিনয় করেছিলেন রাতুল। এরপর দীর্ঘদিন পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন মমতা শঙ্করের ছেলে। ব্যস্ত ছিলেন গান বাজনার দুনিয়ায়। সংস্কৃতির জগৎ তাকে মূলত একজন পারফেকশনিস্ট হিসেবেই চেনে। নতুন ছবিতে ঈশা সাহার সঙ্গে জুটি বেঁধে আরও একবার রূপালী পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। পরিচালক সত্রাজিৎ সেন তৈরি করছেন তার নতুন ছবি চেক ইন চেক আউট। সেই ছবিতেই জুটি বেঁধেছেন ঈশা সাহা ও রাতুল শঙ্কর। মাইকেলের পরিচালিত সত্রাজিতের এই নতুন ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঈশা। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক ও চান্দ্রেই ঘোষকে। কলকাতার একটি হোটেলকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। পরিচালকের বক্তব্য থেকে জানা গিয়েছে কলকাতা ও তার মানুষজনের গল্পই থাকবে ছবিতে। সেখানে কলকাতার হোটেলের ম্যানেজার, কর্মচারীদের সঙ্গে অতিথিদের সম্পর্ক দিকটিও তুলে ধরা হবে। ছবিতে ঈশাকে একটি হোটেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে। তার অভিনীত চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে পড়াশোনা করে এই হোটেলে চাকরি নিয়ে কলকাতায় ফেরে নম্রতা। যদিও হোটেলটি নিয়ে তার তেমন কোনো আগ্রহ নেই, এই হোটেলের অতিথি হিসেবেই বারে বারে ফিরে আসা চান্দ্রে ও আরিয়ান অভিনীত চরিত্র দুটি। তারা বারবার কিসের টানে হোটেলে ফিরে আসেন তাকে কেন্দ্র করেই ছবির গল্প বুনেছেন পরিচালক। এই হোটেলের মালিক গিরিন্দ্র মোহনের ভূমিকায় দেখা যাবে রাতুলকে, যিনি নম্রতার মেন্টরও বটে। নম্রতার সঙ্গে মেন্টরের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাও আবার এই ছবির আরও একদিক। আগামী এপ্রিলে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। হাই নিউজ নেটওয়ার্ক। 5 দিন অন্তর ঘাড়ে চোট, পা ভেঙে গিয়েছিল আল্লুর। নেপথ্যে কোন কারণ? গত 5 বছর ধরে মাত্র একটা ছবিকে নিজের গোটা সময় দিয়েছেন আল্লু অর্জুন। ছবির নাম পুষ্পা দ্য রাইজ এবং পুষ্পা দ্য রুল। গত বছর এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার পর বক্স অফিসে যেমন নজির গড়েছে, একই সঙ্গে বিস্তর বিতর্ক হয়েছে এই ছবিকে ঘিরে। হায়দ্রাবাদের একটি হলে পদপিষ্টের ঘটনা ঘটে, সেখান থেকে থানা পুলিশ পর্যন্ত জল গড়ায়। একদিন হাজত বাস হয় আল্লুর। তবে ছবির শুটিং চলাকালীনও কম ঝক্কি পোহাতে হয়নি অভিনেতাকে। 5 দিন অন্তর অন্তর ঘাড়ে চোট পেতেন তিনি। পা ভেঙে গিয়েছিল তার, তবু প্রতিকূলতার কাছে হার মানেননি আল্লু। পুষ্পা 2 দ্য রুল ছবিতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তেলেঙ্গানার একটি লোকাচার তুলে ধরা হয়েছে, গঙ্গামা জাতারা। এই দৃশ্যে হিন্দু দেবীর আরাধনা তুলে ধরা হয় এবং নারী বেশে অবতরণ করেন আল্লু। টানা 29 দিন ধরে চলেছিল একটা গানের শুটিং। নৃত্যগুরু ছিলেন গণেশ আচারিয়া। প্রাথমিকভাবে এমন একটা গান নিয়ে বেশ ভয় ছিলেন তারা।
পরে অবশ্য এই গানই ছবির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। আল্লুর হাতে চুড়ি, গলায় হার, পরনে শাড়ি, ব্লাউজ, সঙ্গে চন্দনের সাজ। কখনো আগুনের ওপর দিয়ে হেঁটে চলেছেন, আবার কখনো প্রায় উদ্দাম নৃত্য করছেন তিনি। গণেশের কথা, এই গানটি শুটিং করার সময় 5-10 দিন অন্তর ঘাড়ে চোট পেয়েছেন তিনি। পা ভেঙেছে, তবু থেমে যায়নি আল্লু। লেগে থেকেছেন, প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি। হাই নিউজ নেটওয়ার্ক। দর্শক সংখ্যায় এশিয়ার প্রথম 5-এ মোহনবাগান, আইএসএলে চমক ইস্ট বেঙ্গলেরও। চলতি আইএসএল এর লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। 23 ফেব্রুয়ারি ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ড নিশ্চিত হয়। 8ই মার্চ গোয়াকে হারিয়ে লিগ শিল্ড হাতে তোলে তারা। এবার লড়াই সেমিফাইনালে। তবে ইতিমধ্যেই আরও একটি বিষয় বাকি দলগুলিকে টেক্কা দিয়েছে মোহনবাগান, তা হলো দর্শক সংখ্যায়। উল্লেখযোগ্য উত্থান হয়েছে ইস্টবেঙ্গলেরও। আইএসএল এর দেওয়া হিসাব অনুযায়ী 12টি হোম ম্যাচে মোহনবাগানের মোট 4,28,933 জন খেলা দেখতে মাঠে এসেছেন, অর্থাৎ প্রতি ম্যাচে 35,744 জন। এশিয়া নিরিখে পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান। ইরানের ক্লাব পার্সেপোলিস সবার আগে। তাদের প্রতি ম্যাচে গড়ে 43,333 জন দর্শক খেলা দেখতে এসেছেন। এর পরের স্থানগুলিতে যথাক্রমে রয়েছে জাপানের উরাওয়া রেডস 43,139 জন, চীনের সিডিং রংচেং 40,867 জন এবং সাংহাই শিনুয়া 39,385। তারপরেই মোহনবাগান। মোহনবাগান গোয়া ম্যাচে খেলা দেখতে এসেছেন সবচেয়ে বেশি সমর্থক 61,591, সবচেয়ে কম দর্শক 2,567 গৌহাটিতে হওয়া দ্বিতীয় পর্বের ডার্বিতে। সেটি নিরাপত্তার কারণে কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দর্শক সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে যতই লাল হলুদ ব্রিগেড নবম স্থানে শেষ করুক, খেলা দেখতে অনেক সমর্থকই এসেছেন 2,21,169 জন। যদিও গড় দর্শক সংখ্যা মোহনবাগানের তুলনায় অনেকটাই কম, 18,431 জন। ইস্টবেঙ্গলের সবচেয়ে বেশি দর্শক এসেছেন প্রথম পর্বের ডার্বিতে 59,872 জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেরল ব্লাস্টার্স। তাদের গড় দর্শক সংখ্যা 15,894 জন। তবে এই সংখ্যা খুবই খারাপ, কারণ গত মরশুমের থেকে 42% কম দর্শক খেলা দেখেছেন এবার, যা সব দলের চেয়ে বেশি। কোচি স্টেডিয়ামে 60,000 দর্শক প্রতি ম্যাচেই প্রায় পূর্ণ থাকে। তবে এবার দলের পারফরমেন্স ভালো না হওয়ায় শেষের দিকের ম্যাচগুলিতে দর্শক প্রায় হয়নি। দর্শক সংখ্যা বৃদ্ধির নিরিখে বিরাট লাভ দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তাদের গড় দর্শক সংখ্যা 10,526 জন। গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ দর্শক এবার মাঠে এসে খেলা দেখেছেন। জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবার শিলংয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে তারা। সেই ম্যাচগুলিতে প্রচুর দর্শক এসেছে। নর্থ ইস্ট ছাড়াও গতবারের থেকে দর্শক সংখ্যা বেড়েছে বেঙ্গালুরু, ওড়িশা, গোয়ার। প্রথমবার আইএসএল খেলা মোহামেডানের ম্যাচ দেখতে এসেছেন গড়ে 4,095 জন দর্শক। তবে সব মিলিয়ে আইএসএল এর দর্শক সংখ্যা গতবারের চেয়ে 3.5% কমেছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল জয়ী কেকেআরের কঠিন দায়িত্ব পেয়ে গর্বিত রাহানে, খুশি পণ্ডিত স্যারকে পেয়ে। 6 বছর পর আবার আইপিএল অধিনায়ক আজিঙ্কা রাহানে। এই বছর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব তাঁর কাঁধে। সঙ্গে রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দায়িত্ব পেয়ে গর্বিত রাহানে, আপ্লুত পণ্ডিতকে পাশে পেয়ে। নিলামে 1.5 কোটি টাকা দিয়ে রাহানেকে কিনেছিল কলকাতা। 2 বছর আগে কেকেআরে ছিলেন তিনি। এবার ফিরলেন এবং পেলেন অধিনায়কের দায়িত্ব। গত বছর শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেই দলের দায়িত্ব নিয়ে গর্বিত রাহানে। সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা চাইবো সবকিছু সহজভাবে রাখতে। এর আগে মুম্বাইয়ের হয়ে পণ্ডিত স্যার এবং আমি একসঙ্গে কাজ করেছিলাম। জানি স্যার কিভাবে দল চালাতে পছন্দ করেন। খুবই শৃঙ্খলা পরায়ণ উনি। জানেন কিভাবে ক্রিকেটারদের মধ্যে থাকা সেরাটা বার করে আনতে হয়। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এই মরশুমে সবচেয়ে বেশি রান করেছিলেন রাহানে। মুম্বাই দলের অধিনায়কও ছিলেন তিনি। রাহানে বলেন, আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি, মাঠে নিজেদের মতন খেলতে দিই। আমি মনে করি দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে তাহলে নিজেদের মতন খেলতে পারে, তাহলেই সাফল্য আসবে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। এই মরশুমে আমরা নিজেদের সেরাটা দিতে চাই। আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলকে 3 ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন রাহানে। এবার কেকেআরের দায়িত্ব তার কাঁধে। ট্রফি জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না রাহানে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।